চলো, তাহলে এবারে দেখো, এবার হচ্ছে কি তোমার পরের, এবারে পেডাগোজিক্যাল 15টা কোশ্চেন আর কি। ঠিক আছে, দেখো বলেছে এনসিএফ 2005 অনুযায়ী গণিত শিক্ষার প্রধান বৈশিষ্ট্য কোনটি। ঠিক আছে, গণিত শিক্ষার প্রধান বৈশিষ্ট্য কোনটা। দেখো তাহলে সেক্ষেত্রে যদি আমরা দেখি যে এনসিএফ 2005 অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে কি দেখতে পাবো একদম, তাহলে শিশুর চিন্তার গণিতীকরণ, তাই না, ম্যাথমেটিসাইজেশন অফ চিলড্রেন্স থিঙ্কিং, চাইল্ড হচ্ছে কি তোমার থিঙ্কিং। কোশ্চেন নাম্বার 17, আচ্ছা, ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ গড হ্যাজ রিটিন দ্য ইউনিভার্স, হু সেড দ্যাট। অর্থাৎ গণিত হলো সেই ভাষা যে ভাষায় ঈশ্বর এক বিশ্ব লিখেছেন। উক্তিটি কার? গ্যালিলিও, নিউটন, গাউস নাকি অয়লার, তাই না? তাহলে এটা কি হবে একদম, তাহলে হচ্ছে কি এটা গ্যালিলিও হবে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। বলেছে যে জিওবোর্ড কি শেখানোর জন্য একটি চমৎকার উপকরণ। জিওবোর্ড, জিওবোর্ড বলছে সাধারণ পাটিগণিত, জ্যামিতিক আকৃতি, ক্ষেত্রফল, পরিসংখ্যান নাকি সম্ভাবনা। তোমরা কিন্তু সবাই অ্যান্সার করছো না, আমি জানি না কেন, তাই না? অ্যান্সার তো করবে, ভুল হোক ঠিক হোক অ্যান্সার তো করবে। জিওবোর্ড আমরা কোথায় ইউজ করি? জ্যামিতির আকার, আকৃতি, ক্ষেত্রফল এগুলোকে করার জন্য, তাই না? চলো, কোশ্চেন নাম্বার 19 বলেছে যে যখন শিক্ষক ছাত্রছাত্রীদের বিভিন্ন উপায়ে অঙ্ক করতে বলেন তখন তা উৎসাহিত করে ড্যাশ, ডাইভার্জেন্ট থিঙ্কিং, কনভার্জেন্ট থিঙ্কিং, মেমোরাইজেশন নাকি হচ্ছে কি একঘেয়েমি। কি হবে একদম, তাহলে কি হবে তখন ডাইভার্জেন্ট থিঙ্কিং হবে, অপশন এ হবে। কেন আমি বলে দিচ্ছি, দেখো মনে হতে পারে যে স্যার কি করে হলো। দেখো বিভিন্ন উপায়ে সমাধানের চেষ্টা যখন হচ্ছে তখন হচ্ছে কি আমরা কি বলবো, সেখানে হচ্ছে কি তোমার সৃজনশীলতা হচ্ছে কি কাজ করছে, তাই না, ক্রিয়েটিভিটি কাজ করছে, তো সেই জন্য আমরা এটাকে ডাইভার্জেন্ট থিঙ্কিং হিসাবে বলছি আর কি। চলো এবার বলছে কোশ্চেন নাম্বার 20, ভ্যান হেইল অনুযায়ী যে স্তরে শিশুরা বৈশিষ্ট্য দেখে আকৃতিকে শ্রেণীবদ্ধ করে তা হলো ড্যাশ। তাহলে বৈশিষ্ট্য দেখে আকৃতিকে শ্রেণীবদ্ধ করছে, তখন সেটাকে আমরা কি বলবো একদম ইনফর্মাল হচ্ছে কি ডিডাকশন, ইনফর্মাল ডিডাকশন। ওকে, অপশন হচ্ছে কি সি ইজ দ্য রাইট অ্যান্সার। কি করে হলো দেখো, তাহলে এখানে ভালো করে দেখো, তাহলে ভ্যান হেইল মডেল যেটা রয়েছে সেটা বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সম্পর্ক স্থাপন করা হয়, তাই না? তো সেই জন্য হচ্ছে কি এখানে আমরা ওই সম্পর্ক স্থাপনটাকে বলা হয় বৈশিষ্ট্য বিশ্লেষণ করার মাধ্যমে, এটাকে ইনফর্মাল ডিডাকশন আমরা বলে থাকি। এবার বলছে নির্ণায়ক অভিক্ষা ব্যবহৃত হয় কোথায়। ডায়াগনস্টিক টেস্ট আমরা কোথায় ব্যবহার করি, ঠিক আছে, নির্ণায়ক অভিক্ষা আমরা কোথায় ব্যবহার করি। তো এখানে দেখো বলেছে যে তোমার গ্রেড দেওয়ার জন্য, শিখন ঘাটতি চিহ্নিত করতে, র্যাঙ্কিং এর জন্য, সার্টিফিকেটের জন্য, ঠিক আছে। তাহলে কি হবে অপশন বি, আইডেন্টিফাইং লার্নিং গ্যাপ, ঠিক আছে, শিখন ঘাটতি চিহ্নিত করতে, অপশন হচ্ছে কি বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার বলছে নিচের কোনটি গণিত শিক্ষার পদ্ধতি নয়। গণিত শিক্ষার পদ্ধতি নয়, দেখো বক্তৃতা, ল্যাবরেটরি, খেলাধুলার পদ্ধতি, মুখস্থ পদ্ধতি। তাহলে গণিত শিক্ষার পদ্ধতি নয় হচ্ছে অপশন বি, মেমোরাইজেশন মেথড, তাই না? গণিত তুমি যদি মুখস্থ করে কি আর তুমি কোনোদিন পারবে? তোমাকে যদি হচ্ছে কি বারবার তুমি গণিতকে যদি মুখস্থ করো তাহলে সেটা সীমাবদ্ধ, তাই না? কারণ হচ্ছে কি বারবার হচ্ছে কি আমরা গণিত হচ্ছে কি কয়েকটা জিনিস যদি মুখস্থ করি তাহলে সেটা স্পেসিফিক জায়গা পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারবো, সব জায়গায় আমরা মনে রাখতে পারবো না। নতুন ধরো কোনো পদ্ধতি চলে এলো বা নতুন টাইপসের অঙ্ক চলে এলো, এই জন্য আমরা মুখস্থ পদ্ধতিটাকে অ্যাভয়েড করি। চলো কোশ্চেন নাম্বার বলেছে এ প্লাস বি সমান বি প্লাস এ ফর ইন্টিজার্স রিপ্রেজেন্টস। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এ প্লাস বি সমান বি প্লাস এ কি নির্দেশ করে? বলেছে দেখো যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, কমিউনিকেটিভ প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি নাকি আইডেন্টিটি। দেখো তাহলে যদি আমরা এ প্লাস বি সমান বি প্লাস এ যদি আমরা লিখি, তাই না, এই মেথডটাকে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় কি বলি, যোগের বিনিময় নিয়ম, ঠিক আছে, যোগের বিনিময় নিয়ম, বা ইংলিশে যদি তোমরা বলো কিউমুলেটিভ প্রপার্টিস, ঠিক আছে, কিউমুলেটিভ, ঠিক আছে, কিউমুলেটিভ প্রপার্টিস, ওকে। তাহলে এটা সেক্ষেত্রে আমরা অবভিয়াসলি কি করব না, অপশন হচ্ছে কি বি করব। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 24, বলেছে ভগ্নাংশ শেখার সবচেয়ে উপযুক্ত উপায় কি। ঠিক আছে, ভগ্নাংশ শেখার ক্ষেত্রে বলেছে চিত্র ব্যবহার, সংজ্ঞা, কেবল সূত্র নাকি চার্ট। তাহলে ভগ্নাংশ শিখতে গেলে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ইউজিং ডায়াগ্রাম, চিত্রকে আমরা ব্যবহার করব। ওকে, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 25, ডিসক্যালকুলিয়া আক্রান্ত ছাত্রকে সামলাতে শিক্ষকের কি করা উচিত। যদি কারো ডিসক্যালকুলিয়া হয়, তাহলে ডিসক্যালকুলিয়া মানে সে আঁকা মানে তোমার যোগ বিয়োগ ভুল করছে, তাই না, গণিতের তার সমস্যা রয়েছে, তাহলে আমরা প্রোভাইড স্পেশাল টিচিং এইডস, বিশেষ শিক্ষা সরঞ্জাম তাকে প্রোভাইড করবো যাতে করে সে সঠিকভাবে শিখতে পারে, তাই না, ডিসক্যালকুলিয়া যেহেতু রয়েছে।
নেক্সট কোশ্চেন নাম্বার 26, কোনো বিষয়কে ভেঙে ছোট ছোট অংশে বিশ্লেষণ করার প্রজ্ঞামূলক স্তরটি হলো ড্যাশ। তো বিশ্লেষণ, সংশ্লেষ, মূল্যায়ন নাকি স্মরণ। তাহলে কোনো তোমার হচ্ছে কি বিষয়কে যদি আমরা ছোট ছোট অংশকে ভাগ করি, তো ব্লুমসের ট্যাক্সোনমি অনুযায়ী সেটাকে আমরা অ্যানালাইসিস বা বিশ্লেষণ বলি। ঠিক আছে, অপশন এ হবে অ্যাকর্ডিং টু ব্লুমস ট্যাক্সোনমি। ঠিক আছে, ব্লুম ট্যাক্সোনমি যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো, অ্যানালাইসিস বা বিশ্লেষণ। চলো এবার দেখো, এবার বলেছে ইউজিং এ ক্যালকুলেটর ইন প্রাইমারি ক্লাসেস ইজ ডিসকারেজ বিকজ। তাই না, আমরা প্রাথমিক ক্লাসে ক্যালকুলেটর ব্যবহারকে নিরুৎসাহিত করা হয়, তাই না, তোমরাও করেছো, আমরাও করেছি। যখন পড়াশোনা করেছি তখন আমাদেরকে ক্যালকুলেটর দেওয়া হলো না। আমি প্রথম হচ্ছে ক্যালকুলেটর কিনেছিলাম কবে, আমি কিনেছিলাম হচ্ছে কি তোমার ক্লাস 11-এ, তাই না, 11-এ আমরা কিনেছি। তো সেক্ষেত্রে 11-12 যখন ম্যাথামেটিক্স ছিল তখন আমরা কিনেছি। তো সেক্ষেত্রে এই যে বাকি যে শ্রেণীর জন্য কেন না করা হয়, বলেছে এটি মানসিক হিসাব করার ক্ষমতা কমায়, এটি ব্যয়বহুল, ছাত্ররা পছন্দ করে না, এটি কঠিন। তাহলে এটা হচ্ছে কি তোমার অবভিয়াসলি অপশন এ হবে, ইট রিডিউসেস দ্য মেন্টাল ক্যালকুলেশন। তাই না, দেখবে আমরা মানে যদিও ভাই আমিও স্বীকার করে নিচ্ছি তোমাদের সামনে যে আমিও সমস্ত নামটা কিন্তু আমার মুখস্থ নেই। ঠিক আছে, তোমাদের হয়তো অনেকের আছে আমি জানি, কিন্তু আমার সমস্ত নামটা মুখস্থ নেই। আমিও মাঝে মাঝে ওটা লিখে যেরকম গুণ করতে হয় না সেরকম করে আমি করি। ঠিক আছে, নামটা আমার মুখস্থ নেই। তো সেক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি করানো হয় যাতে নামতাগুলো মুখস্থ করলে ইজিলি আমরা ক্যালকুলেশন করতে পারি। তো এই জন্য মেন্টাল ক্যালকুলেশন যাতে প্র্যাকটিস হয় বাচ্চাদের ক্ষেত্রে, তো সেই জন্য হচ্ছে কি আমরা ক্যালকুলেটরকে ব্যবহার করতে দিই না। তো এটা হচ্ছে উত্তর হয়ে যাবে অপশন এ টা। ঠিক আছে, তাই তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 29, চলো বলো কে কি বলছো, বলো। চলো দেখো, এবার বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এন ওপেন এন্ডেড কোশ্চেন। ঠিক আছে, নিচের কোনটি একটি মুক্ত প্রান্ত ধরনের উদাহরণ। তাহলে মুক্ত প্রান্ত প্রশ্নের উদাহরণ বলেছে, তাহলে বলেছে 5+3 একটি বর্গক্ষেত্র আঁকা, 10 যোগ করা হয় এমন দুটি সংখ্যা খোঁজা, 2 এর নামতা লেখা। ঠিক আছে, যে ওপেন এন্ডেড হচ্ছে কি বলেছে। তাহলে ওপেন এন্ডেড কোশ্চেন কাকে বলে আগে তোমাদের জানতে হবে, যে প্রশ্নের একাধিক সমাধান বা পদ্ধতি থাকে। ঠিক আছে, কি বললাম, যেসব প্রশ্নের একাধিক তোমার কি বললাম, একাধিক তোমার হচ্ছে কি সমাধান বা পদ্ধতি থাকে, সমাধান বা পদ্ধতি থাকে আর কি, মেথডস থাকে, পদ্ধতি থাকে, তাকে আমরা কি বলবো, ওপেন এন্ডেড। তো সেক্ষেত্রে ভালো করে দেখো দেখি এখানে যতগুলো রয়েছে যে কোনটা হতে পারে। আমার মনে হচ্ছে যে সি এরটা হতে পারে, কারণ দেখো ফাইন্ড 2 নাম্বারস হুজ সাম ইজ 10, তাহলে সেটা অনেকগুলো হতে পারে, তাই না, 5+5 হতে পারে। কেউ বলবে না আমি হচ্ছে কি তোমার 8+2 করবো, আমি হতে পারে, তাই না। তো মানে অনেকগুলো হচ্ছে কি যখন হচ্ছে কি পদ্ধতি বা সমাধান থাকবে, ভালো করে শুনে নাও, কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু এখন পরীক্ষায় দিচ্ছে, তাই না। আমি চেষ্টা করেছি যে বর্তমান রিসেন্ট টাইপ যে সমস্ত কোশ্চেনগুলো হচ্ছে, তাই না, বিভিন্ন জায়গায়, সেটাও মানে শুধু যে তোমার হচ্ছে কি স্টেট শুধু নয়, ঝাড়খণ্ড থেকে শুরু করে তোমার হচ্ছে কি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মানে যে সমস্ত জায়গায় টেট হচ্ছে, আমি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে চেষ্টা করছি যে রিসেন্ট টাইপের কোশ্চেনগুলো দেওয়ার জন্য। তাহলে মনে রাখবে ওপেন এন্ডেড কোশ্চেন মানে যার অনেকগুলো মানে একাধিক সমাধান পদ্ধতি রয়েছে সেগুলো আর কি। তাহলে দেখতে পাচ্ছ এখানে তাহলে 5+3 মানে 8, তাহলে আর কোনো হচ্ছে ভাবার কোনো কোশ্চেন নেই, পুরো একদম কনসেন্ট্রেট, তাই না, এর বাইরে কোনো উত্তর হবে না। বর্গক্ষেত্র আঁকা, সে বর্গক্ষেত্র তাকে আঁকতে হবে, 4টি বাহু সমান করে আঁকতে হবে, তাই না। আচ্ছা, রাইট দ্য টেবিল অফ 2, 2 এর নামটা লিখা, তাহলে 2 একে 2, 2 দুনে 4, 2 তিনে 6, এগুলো তো সে তার ফিক্সড। কিন্তু এই যে কোশ্চেনটা এর কিন্তু উত্তরগুলো অনেক হতে পারে, তাই না। তাহলে 6+4 = 10 হতে পারে। তো এরকম অনেকগুলো হচ্ছে কি যেহেতু উত্তর আসছে, তখন তাকে আমরা কি বলছি, ওপেন এন্ডেড কোশ্চেন। বুঝতে পারলে, মনে থাকবে তো, কোনোদিন ভুল হবে না তো, মনে থাকবে তোমাদের সবার। ওকে ওকে, ঠিক আছে। চলো এবার দেখো, বলে যে গণিত ল্যাবরেটরির মূল উদ্দেশ্য কি, গণিতের ল্যাবরেটরি তৈরির জন্য আমাদের কি কি উদ্দেশ্যে আমরা করি আর কি। তো বলেছে যে মডেল রাখা, হাতে কলমে শিক্ষার অভিজ্ঞতা, বই রাখা নাকি ঘর সাজানো। ঠিক আছে, তাহলে গণিত শিক্ষার হচ্ছে কি তোমার গণিত ল্যাবরেটরির হচ্ছে মূল উদ্দেশ্য যেটা রয়েছে সেটা হচ্ছে কি তোমার হাতে কলমে শিক্ষার অভিজ্ঞতা। ঠিক আছে, হাতে কলমে শিক্ষার অভিজ্ঞতা। চলো কোশ্চেন নাম্বার 30, গণিতে মূল্যায়ন কেমন হওয়া উচিত, তাই না, গণিতে মূল্যায়ন কেমন হওয়া উচিত। তাহলে গণিতে মূল্যায়ন হচ্ছে কি তোমার ধারাবাহিক এবং সামগ্রিক, কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ, তাই না। চলো তাহলে আজকে মোটামুটি আমরা 30খানা কোশ্চেন করলাম। ওকে, বিশেষ করে পেডাগজি কোশ্চেনগুলো আজকে খুব ভালো ছিল, তাই না। আর যেটা ম্যাথমেটিক্যাল যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সব তোমার কেমন ছিল, সেগুলো হচ্ছে কি তোমার মোটামুটি হচ্ছে কি মিডিয়াম ক্যাটাগরি ছিল। ঠিক আছে, আমি খুব বেশি ইজি বলবো না, আবার খুব বেশি হার্ডও বলবো না। তাহলে আশা করি
তোমাদের সবার ভালো লেগেছে ক্লাসটি, তাই না? এবং তোমাদেরকে বলে রাখি, এবার থেকে কোশ্চেনগুলো এই ধরনেরই করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন রাজ্যে যে সমস্ত হচ্ছে কি টেটের পরীক্ষাগুলো হচ্ছে, সেগুলো কোশ্চেন পেপার আমি মানে আমার কাছে রয়েছে, সেগুলোকে অ্যানালাইসিস করে সেগুলো সেই মতন করে করার চেষ্টা করছি। এবং তোমাদেরকেও বলছি যে তোমরা তোমার হচ্ছে কি এবার থেকে কোশ্চেনগুলো হচ্ছে কি তোমার বেশি করে প্র্যাকটিস করবে, লাইভ ক্লাসগুলো করো, ঠিক আছে? কারণ না হলে পিছিয়ে যাবে তোমরা, কেমন? তো এই জন্য চেষ্টা করো যে এবার থেকে রেগুলার বেসিসে ক্লাসগুলো করে এখান থেকে উত্তরগুলো যাতে তোমরা সবাই করতে পারো। আচ্ছা, অর্পিতা বলছে স্যার 23-এর বাকি অপশনগুলো যেগুলো আছে সেইগুলোর একটু এক্সাম্পল দেবে। আচ্ছা, 23-এর কোশ্চেনে আমি যাই, একটু দাঁড়াও। 23-এর হচ্ছে কি তোমার বলেছে, আচ্ছা ও এটা তো হচ্ছে কি তোমরা নিশ্চয়ই জানো যে গণিতের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মানে প্রপার্টিস থাকে, ঠিক আছে? তো সেই প্রপার্টিসগুলো যদি আমরা করি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিউমুলেটিভ ব্যাপারটা বুঝতে পারলে। কিউমুলেটিভ হচ্ছে কি আমরা যখন হচ্ছে কি করি, দুটোকে হচ্ছে কি আলাদা আলাদা করে করে থাকি আর কি, ঠিক আছে? যখন হচ্ছে কি আমরা মানে এর জায়গায় বি, বি জায়গায় এ, যেটা হয়ে গেল। এবারে ধরো ফার্স্ট যে অপশনটা রয়েছে, ওকে, তাই ফার্স্ট অপশনটা রয়েছে তোমার হচ্ছে কি কি রয়েছে, প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কি তোমার অ্যাসোসিয়েটিভ প্রপার্টিস, সংযোগ নিয়ম। এটা একটা উদাহরণ দিয়ে তোমাকে দেখাতে হবে, তাই না? দেখো, তাহলে সংযোগ অ্যাসোসিয়েটিভ যদি প্রপার্টিস দেখি আমরা, ওকে, অ্যাসোসিয়েটিভ যদি প্রপার্টিস দেখি, তাহলে আমরা কি করব? অ্যাসোসিয়েটিভের ক্ষেত্রে হচ্ছে কি যদি দেখো, তাহলে অ্যাসোসিয়েটিভের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এ প্লাস বি ব্র্যাকেট করে যদি আমরা সি লিখি সমান এ প্লাস বি প্লাস সি, এটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ। হয়েছে? এটাকে বলা হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ, ওকে, এটাকে বলা হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ। আচ্ছা, এবারে দেখো ডিস্ট্রিবিউটিভের ক্ষেত্রে প্রপার্টিসটা কি হয় না, ডিস্ট্রিবিউটিভের ক্ষেত্রে আমরা কি করি, ধরো হচ্ছে কি এ ইন্টু বি প্লাস সি সমান তোমার এ ইন্টু বি প্লাস হচ্ছে কি এ ইন্টু সমান হচ্ছে কি সি, করতে পারি তো? দেখো, এ ইন্টু বি প্লাস হচ্ছে এ ইন্টু সি, এইটাকে বলা হচ্ছে কি তোমার ডিস্ট্রিবিউটিভ। আচ্ছা, আইডেন্টিটির ক্ষেত্রে কি হয়? আইডেন্টি মানে হচ্ছে কি তোমার আইডেন্টিটি হচ্ছে মানে অভেদ। অভেদ মানে তোমার হচ্ছে কি এ প্লাস যদি 0 হয় তাহলে সেটা সবসময় এ হবে, এ প্লাস 0 মানে সবসময় এ হবে, তাই না? বা এর ক্ষেত্রে এ ইন্টু 1 সমান কি হবে, এই হয়, তাই না? তো এটাকে বলা হচ্ছে কি তোমার আইডেন্টিটি। বোঝা গেছে অর্পিতা? প্রত্যেকটা আমি কিন্তু বলে দিলাম, ঠিক আছে? আর এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে তোমার কিউমুলেটিভ বা বিনিময়, ওকে। ওকে, তাহলে এটা মাথায় রাখবে। অর্পিতা কিন্তু বলেছে, ভালোই বলেছে, কারণ এটা না বিভিন্ন জায়গায় কাজে লাগতে পারে। এখানে ধরো তোমার দিয়েছে যেটা হচ্ছে কি তোমার, এটা দিয়েছে যে কিউমুলেটিভ প্রপার্টিস, কিন্তু তোমার পরবর্তীকালে দিতে পারে অ্যাসোসিয়েটিভ দিতে পারে, হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ দিতে পারে, আইডেন্টিটি দিতে পারে, তাই না? খুব ভালো জিনিস কিন্তু মাথায় এনেছে আর কি অর্পিতা। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ তুমি এটা বলার জন্য। যাই হোক, তাহলে আপাতত হচ্ছে কি আমরা, হ্যাঁ, কেউ কিছু বলছো?